ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। তো নতুন নতুন বয়ান তো আপনি শুনবেন। আজকে এখন কি শুরু হয়েছে বাংলাদেশে 24-এর পর? 24-কে দিয়ে 71-কে প্রতিহত করা বা 71-কে মুছে দেওয়ার যে চক্রান্ত, এবং সেই লোকগুলো যারা এই সমস্ত বয়ান তৈরি করে তাদেরকে আপনারা আবার টকশোতে ডাকেন, তথাকথিত ব্যারিস্টারগুলা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোনো চাপ নেই শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। না থাকলে নাই, তাহলে উনি চলে আসবেন। এসে আপনি যেটা বলছিলেন শুরুতে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে উনি জেলে, তাকে গ্রেপ্তার করে জেলে দিয়ে দেবে এবং রায় কার্যকর করে ফেলবে। তো সরকার করবে, এটাতে তো কারো বাধা নাই। সরকার এর আগেও এরকম ফাঁসির রায়ের আসামি যারা এসেছিল তাদের ক্ষেত্রে অবশ্য এটা বলে নাই। যেমন বাচ্চু রাজাকার 71-এর যুদ্ধাপরাধের মামলায় বাচ্চু রাজাকার তো গিয়ে উচ্চ আদালতে গিয়ে নিলে আপিল করলেন এবং সশরীরে ওনাকে সম্মান দিয়ে বলে যে আপনি তো থাকবেন, তাকে তো রেহাই দিয়ে দিল। রেহাই মানে জামিন মামলা বোধ এখনও আছে, কিন্তু তিনি তো বাইরেই আছেন। তো সরকার কি আসলে মানে একই ক্ষেত্রে কি দুই ধরনের নিয়ম অ্যাপ্লাই করবে কিনা? শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য শুধু একটা মামলা নয়, প্রায় 600-র উপরে মামলা আছে। নতুন করে আর কিছু মামলা যুক্ত হচ্ছে এখন, আরও যুক্ত হবে। হ্যাঁ, এতে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা আসবেন এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়াগুলো খুব তৎপর হয়ে এই বিষয়টা নিয়ে সারাক্ষণ করে এটা করছে, এটা এক প্রাসঙ্গিক করে রেখেছে। আরেক দিক থেকে সরকার যারা এতদিন ধরে বলছে যে আপনি আসেন, আপনাকে বিচার করব, চিঠি পাঠাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের মানে এটা কি বলবো, প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যে তাকে প্রতিহত করা হবে। আসলে আপনি সেই শব্দটা বলছিলেন, একযোগে তাকে প্রতিহত করা হবে। তো এগুলো একটু মানুষের মধ্যে একটু ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। আসলে সরকার কি চাচ্ছে, শেখ হাসিনা কি চাচ্ছে, বা বহির্বিশ্ব কি চাচ্ছে, সবগুলো মিলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে আর কি। সরকারের পক্ষ থেকে আপনি মনে করেন যে শেখ হাসিনার ফেরাকে নিয়ে সরকার কোনো কারণে ভীত মনে হয় আপনার? এক ধরনের ভীতি তো থাকতে পারে, কারণ এটা স্থিতিশীলতা নষ্টের একটা বিষয় থাকে। শেখ হাসিনা যখন আসবেন তখন তো তার দল, এখন মনে করেন যে অবস্থা, যে এটা বঙ্গবন্ধু পরিবার কেন্দ্রিক দলগুলো, যেমন জিয়া পরিবার কেন্দ্রিক দল, এখন যে বিধ্বস্ত অবস্থায় আছে তারা, নেতা নেত্রী সব কিছু মিলিয়ে তারা তো এখন খুবই বিপর্যস্ত অবস্থায়। এই অবস্থায় শেখ হাসিনা যখন আসবেন তখন একটা চাঙ্গা হওয়ার বিষয় থাকবে। এই চাঙ্গা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার চিঠি দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে কোন ধরনের এই চাঙ্গা হওয়ার যে বিষয়টা রয়েছে, সে চাঙ্গা তখন এটা মাঠ পর্যায়ে কতটুকু থাকবে সেটার উপর নির্ভর। আবার একদিক দিয়ে তিনি আদালতে, যদি উনি তো বলছেন আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ যদি করা হয় তখন আদালত কি আচরণ করছে, আদালত কি তাকে ন্যায় বিচার দিচ্ছে কিনা, ইন্টারন্যাশনাল এরিনা থেকে এটা পর্যবেক্ষণ করা হবে, এখানে কতটা স্বচ্ছতা যাচ্ছে, সরকারের তরফ থেকে এটাকে কতটা ন্যায় বিচার দিচ্ছে, সবগুলো মিলে মানে বিষয়ের উপরে নির্ভর করছে যে আসলে তখন কি পরিস্থিতি দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই হারুন রশিদ, আপনার কাছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন যে শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণের সুযোগে গ্রেফতার করে রায় কার্যকর হবে, যে এবং সরকারটা মুখিয়ে আছে, যেটা বলতে সরকার একটা বদ্ধপরিকর তার আইনি একটা বিষয় স্বচ্ছভাবে এই বিচার করবার জন্য। সেক্ষেত্রে যদি উনি, প্রথম কথা হচ্ছে উনি ফিরতে পারবেন তো, সরকারের সরকারের অনুমতি তো লাগবে, বা দুই সরকারের, ভাই বলছিলেন, আনিস আলমগীর বলছিলেন, দুই সরকারের সমঝোতা ছাড়া কি তিনি আসলে ফেরার কোনো সুযোগ আছে কিনা? আর যদি ফিরেন তিনি এর আইনের তো মুখোমুখি হতেই হবে, সেটাই তো বাস্তবতা, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আপনার কি ধারণা? ধন্যবাদ সহ আলোচক এবং চ্যানেলের দর্শক বৃন্দ, শুভেচ্ছা রইল। যে বিষয়টি নিয়ে আজকে আপনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন, শেখ হাসিনা ফিরার ক্ষেত্রে যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আইন কার্যকর করা হবে, শেখ হাসিনা দেশে ফিরলে তো তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং শেখ হাসিনার মতো ব্যক্তি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ প্রায় বলা যায় যে 40-45 বছর সভানেত্রী দায়িত্ব পালন করেছেন, শেখ মুজিব এবং শেখ হাসিনা মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় 25 বছর দেশের শাসন ক্ষমতায় ছিল। দুই দেশের সমঝোতার মাধ্যমে যদি ফেরে, দুই দেশের সমঝোতা, সেক্ষেত্রে তাদের যে শক্তি, আওয়ামী লীগের নেতাকর্মী তো অবশ্যই আছে, তাদের একটা ভোট ব্যাংক, তাই বড় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা দেখা বিষয় হচ্ছে দুই দেশের কথা বলা হচ্ছে। তার কারণ এটা বলাটা যৌক্তিকতাও আছে। তার কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে পালিয়ে অবস্থান করছে, তার অধিকাংশ ভারতে অবস্থান করছে এবং বিশ্বের অন্যান্য দেশেও তারা রয়েছে। এইখানে বুঝতে হবে যে ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সেই পাকিস্তান আমল থেকেই আপনার বিশ্বস্ত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই। ভারত চাচ্ছে যে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে একটা নিষ্পত্তিমূলক জায়গায় নিয়ে আসে। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করছিলাম যে ওইটাই, যে আসলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেল কিছুদিন আগে, তখন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে সব দিকে আর্মি ডিপ্লয় করতে, বিডিআর ডিপ্লয় করতে দেখলাম। মানে প্রতিষ্ঠাবার্ষিকী তারা অবশ্য তাদেরকে সারা শব্দ ছিল না আওয়ামী লীগ বা ছাত্রলীগ কারো।
কিন্তু অনেকে বলছেন যে এত ভয় পাওয়ার কি আছে, আওয়ামী লীগ ফিরলেও কি বিএনপির কোনো আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা? না, এখানে তো স্বাভাবিক, আপনি বাংলাদেশ, আওয়ামী লীগ বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তম দল, কোনো সন্দেহ নাই, এবং তাদের একটা এখানে বিরাট সমর্থক রয়েছে। তার কারণে দেশের স্বাধীনতার পূর্বে বলেন, স্বাধীনতার পরে বলেন, বিএনপির সঙ্গে যে দলটির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গত 50 বছরে হয়েছে সেটি আওয়ামী লীগের সঙ্গেই হয়েছে। সুতরাং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে সমর্থক হিসেবে তারা তো এখন আছেই, তারা তো এখন অবস্থান করছে। সুতরাং আওয়ামী লীগ এখন রাজনৈতিক আইনগতভাবে নিষিদ্ধ করা হয় তাদের কর্মকাণ্ডের কারণে। সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক যে সমস্ত দিবসগুলো রয়েছে সেই সময় সেই দিবসগুলো পালন করার চেষ্টা করতে পারে। তো স্বাভাবিক কারণে যেহেতু তারা রাজনৈতিক দল হিসেবে এখন নিষিদ্ধ আছে, সুতরাং এটাও কিন্তু আইন তাদেরকে মোকাবেলা করতে হবে, যে এই নিষিদ্ধ আইনি মোকাবেলার মধ্যে দিয়ে প্রত্যাহার করার জন্য। তো সুতরাং এখানে সরকারকে তো অবশ্যই এই সময় আওয়ামী লীগের নাম নিয়ে বা আওয়ামী লীগের নিয়ে বিভিন্নভাবে আপনি দেখবেন যে বিভিন্ন সময় আজকে মিছিল মিটিং টুকটাক বিচ্ছিন্নভাবে কোথায় করে ফেসবুকে ছাড়ছে। গোপালগঞ্জে আমরা দেখলাম, গোপালগঞ্জে ছাত্র দলের নেতা কর্মীদের উপর হামলাও তো হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সুতরাং এটার ব্যাপারে তো আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের রাষ্ট্রযন্ত্র তো এ ব্যাপারে অ্যালার্ট থাকবেই, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আনিস আলমগীর। যদি বলি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জনসওয়াল যে কথাগুলো বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া, আইনি পথের সমাধান বা মোকাবেলা করবে। তার মানে আমরা কি তাহলে কি শেখ হাসিনার ফেরাটা পুরোটা ভারতের উপর ডিপেন্ড করে কিনা? কার্যত তো তাই। উনি ইচ্ছে করলেও যে আসতে পারবেন সেটা যেমন একেবারে মানে আপনি 100% বলতে পারেন না, কারণ উনি ওই দেশে এখন আছেন, তাদের তত্ত্বাবধানেই আছেন। সো ওনার যদি আসার যে ঘোষণা সেটার সাথে যে ভারত ওয়াকিবহাল না সেটা তো নয়। তো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলছে সেটা থেকে আইনি কথা বলেছেন। এই আইনি কথাটা হচ্ছে ফেরত আসাটা, আইনিভাবে ফেরত আসার বিষয়টা। তো আইনিভাবে ফেরত আসার বিষয় হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। তো উনি তো বন্দি বিনিময় চুক্তি আসছেন না, উনি তো ওইখানে ওই এই চুক্তির অধীনে আসতেছেন আমার তো মনে হয় না। এই চুক্তির অধীনে যদি আসতো তাহলে ভারত তো এটা জবাব দিত। ভারত তো নোটেড বলে ফেলে রাখছে এটা, তাই না? এবং এই বন্দি বিনিময় চুক্তির মধ্যে একটা ধারা আছে 6 খ, আমি যদি ভুল না করি, সেখানে বলা আছে যে ওই ব্যক্তি যাকে পাঠাবে তার এখানে প্রাণনাশের সম্ভাবনা আছে কিনা, ফাঁসি কিংবা বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখার একটা বিষয় আছে। তো আমার ওইটাই কথা যে ভারত যেটুকু আপনি এইবার যেটুকু বলছে সেটাও গতানুগতিক কথা। এটা নতুন প্রক্রিয়ার সাথে ভারত কতটা সক্রিয় যে ঘোষণার সাথে সেটা কিন্তু আসে নাই এই বক্তব্যে। এই বক্তব্য এটা মানে ছাড়া আর কি, এটা কি বলে কাঠামোগত একটা কথা ছেড়ে দিল যে এটা নির্ভর করতেছে আইনি প্রক্রিয়া। তার মানে তো শেখ হাসিনার ফেরা কি অনিশ্চিত হয়ে যাচ্ছে ভারত যদি রাজি না হয়? এটা ভারতের উপর নির্ভর করছে। ভারত যদি রাজি না হয়, দেশ যদি ওই রকম পরিস্থিতি যদি না থাকে, দুই দেশের মধ্যে যদি আন্ডার টেবিল কোনো ডিল না হয়, বহিঃশক্তিগুলো যেটা বললাম তাদের যদি চাপ না থাকে, তাহলে শেখ হাসিনা এখানে কীভাবে আসবেন? কারণ এখানে আসা তো ওনার ডিফিকাল্ট। উনি আসলেই যে প্রাণনাশের সম্মুখীন হবেন না সেটার কি নিশ্চয়তা আছে? এবং উনি আসার আগেই তো বলতেছে আমরা একযোগে তাকে প্রতিহত করব। তখন আওয়ামী লীগ ভার্সাস আর এন্টি আওয়ামী লীগ, তাদের একটা পোলারাইজেশন হবে। সেই জায়গায় আওয়ামী লীগ রাজনীতিগতভাবে তারা শক্তিশালী হিসেবে প্রদর্শন করতে চাইবে, তাদের যেখানে পকেটগুলো এখন সুপ্ত অবস্থায় আছে। তো দেশের মধ্যে তো একটা কেওয়াস পরিস্থিতি তৈরি হবে। তো সেই পরিস্থিতিতে উনি এসে ফাঁসি মঞ্চে দাঁড়াবেন, যে ফাঁসি খাওয়ার জন্য তো উনি আসবেন না। উনি তো আসবেন এখানে রাজনীতি করার জন্য। উনি তো আসবেন এখানে একটা চ্যালেঞ্জ তার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য। উনি আসবেন এখানে প্রতিশোধ যেটা তার উপর নেওয়া হয়েছিল সেই প্রতিশোধ বলবো না, ওনার সেই পুনরুদ্ধারের জন্য। তো আমার মনে হচ্ছে যে সব কিছুই শুধু শেখ হাসিনার উপর নির্ভর করছে সেটাও ঠিক না, আবার এই বাংলাদেশের উপরে নির্ভর করছে, এখানকার পরিস্থিতির উপরে কি নির্ভর করছে, তখনই উনি মুভ নেবেন কিংবা ওনার পেছনে যারা আছেন তারা মুভ নেবেন। আপনার কি মনে হয় গণঅভ্যুত্থানে যে 1400 মানুষ হত্যা হয়েছে বা নিহত হয়েছে, সেই ঘটনার কারণে শেখ হাসিনা আদালতের মুখোমুখি হওয়া ছাড়া তিনি রাজনীতি করতে পারবেন? আদালতের মুখোমুখি তো তাকে হতেই হবে, কারণ এখানে এতগুলো মামলা, এতগুলো হত্যা, এগুলো তো ওনার উপর অভিযোগ এসেছে, তাই না? এখন আদালত সেটাকে কি দৃষ্টিতে নেই সেটা তো আমরা জানি না। আদালত এখন যে দিয়েছে ফাঁসির রায় দিয়েছে, এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ইন্টারন্যাশনালি প্রশ্ন উঠেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে, এই বিচার প্রক্রিয়াকে প্রহসন বলেছে। তো সেটাকে এখন কি পর্যায়ে সেটা যাবে তখন যখন উনার অবর্তমানে বিচার হওয়া আর বর্তমানে বিচার হওয়ার মধ্যে দুই ধরনের একটা পার্থক্য আসবে। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি এর আগে এনডিটিভিকে দিয়েছিলেন সাক্ষাৎকার, যদিও এমএলএ দিয়েছেন, এরপর রয়টার্সকে দিল। আপনার কি মনে হয় তার এই সাক্ষাৎকারগুলো তিনি নিজে থেকে দিচ্ছেন বা ভারতের কোনো পরোক্ষ সমর্থন আছে? ভারতে তো আছে, কারণ উনি যেহেতু ওইখানে আছেন, ভারতের সাথে তো ওনার যোগাযোগ আছে। উনি তো ওনাদের সার্ভেলেন্সের মধ্যে আছে, তাই না? উনি তো নিজের ইচ্ছাই নাই,
উনি যেখানে যাচ্ছেন সেটা প্রোটেকশনে আছে, ওনার অবস্থান কয়েকবার চেঞ্জ করা হয়েছে, যেটা পত্রপত্রিকায় যেটা দেখলাম, এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে ভারতের টোন থাকাটা অস্বাভাবিক কিছু না, ভারতের ইচ্ছা প্রতিফলিত হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু অনেকগুলো কথা তার নিজেরও থাকতে পারে। শেখ হাসিনা যে চরিত্র, সেখানে উনি তো মানে রাগ ঢাকের কোনো ইয়ে না, আমরা তাকে আগে থেকে যেটা দেখেছি, উনি তো লুকানো কিছু, মানে অনেক সাহসী হলেন। অনেক সাহস বলবো না আমি, উনি ওপেন, উনি কোনো মানে ওনার ইয়ে নাই, কোনো রাগ ঢাক কোনো কথা নাই যেটা বলবেন। সেক্ষেত্রে আপনার এটা মনে হয় কিনা ভারতকে দ্বিচারিতা করছে? তিনি একবার বলছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে, আইনি পদক্ষেপ যাওয়া, কিন্তু আবার ওদিকে যদি আপনি যদি পরোক্ষ যদি সমর্থন থাকে, তাহলে ভারত কি লবিং করছে তাকে দেশে পাঠানোর জন্য? হতে পারে। ভারত তো তার শেখ হাসিনা যদি ওখানে থাকে অনন্তকালের জন্য, তো ভারত নিশ্চয়ই তাকে হোস্ট করবে না, তাই না? ভারত তো চাইবে যে আমার দেশে যিনি আশ্রয় নিয়েছেন তিনি তার দেশে যান, উনি সফল হোক বা যেটাই হোক, ওনার দেশের সাথে ওনার সম্পর্কটা উনি ওনার দেশে যাক, সেটা চাইবেনি। সেই জায়গার মধ্যে দ্বিচারিতার আমি কোনো বিষয় দেখি না এখানে। দ্বিচারিতা কোথায়? উনি আইনি বলছেন, আইনি ভাবে সরকার যখন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে তখন তারা বলছেন নোটেড, কিন্তু যদি বলি আবার যদি পরোক্ষ সমর্থন থাকে, বিভিন্ন পত্রিকার সাক্ষাৎকার ক্ষেত্রে লবিং করছে কিনা ভারত, সেটা কিতাবি কথা, যেটা ওখানে বলছে সেটা কিতাবি কথা। উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবেন, আমাদের এটা এখনো ইয়ে আছে। কিন্তু পরবর্তী যে এই স্টেটমেন্টগুলো আসলো, সেটা কোন প্রক্রিয়ায় আসবেন? তাহলে সেটা কি ইন্টারন্যাশনাল লবির মাধ্যমে আসবেন? শেখ হাসিনা নিজের ইচ্ছায় কি একটা প্লেন নিয়ে চলে আসবেন? সব কিছু ইয়ে করে। উনি যদি আসেনও, উনি যদি একটা প্লেন নিয়েও আসেন, সেটাও তো ভারতের মধ্য থেকে আসতে হবে। উনি ভারত যদি ইচ্ছে করে তার বাংলাদেশে একজন নাগরিককে পাঠাবে, তাহলে এখানে ট্রাভেল ডকুমেন্টসের আবার কি দরকার? প্লেনে তুলে দিলেও হয়, চলে আসতে পারে। তারপরে শেখ হাসিনা ফেরাটা পুরোটাই ভারতের উপর ডিপেন্ড করছে, ওনার নিজের উপরে ডিপেন্ড করছে, দুইটাই। আলমগীর, ষষ্ঠমন্ত্রী অবশ্য আজকে বলেছেন বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে তার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না, অথচ তাদের ন্যূনতম অনুশোচনা নেই, তারা আবার রাজনীতি করতে চায়, তাদের লজ্জা নেই। মানে আওয়ামী লীগ লজ্জা ছাড়া একটি দল, তারা রাজনীতিও করতে চায়, তারা কোনো অনুশোচনা নেই। ষষ্ঠমন্ত্রী, আপনার বিশ্লেষণ কি? আমার কি বিশ্লেষণ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতাধর বড় ভাই, উনি বলছেন, এটা তো সত্য। ওনার কথা যেমন সত্য উনি বলতে পারেন, সেটা তো কারো ইয়ে নাই। এবং আমি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আসি নাই যে আমার বিশ্লেষণ দেব। এই যে সাংবাদিক হিসেবে বিশ্লেষণটা কি? সাংবাদিক হিসেবে আমি বলবো যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস, এগুলা সাংবাদিক হিসেবে বলবো যে এগুলো হচ্ছে রাজনীতির মাঠের কথাবার্তা। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক বলে আপনি টকশো করছেন, উনি আওয়ামী লীগ নিয়ে আলাপ করছেন, সংসদে বক্তৃতা দিচ্ছেন। সো সামনের দিনগুলোতে আসলে কিভাবে রাজনীতিতে একটা পরিশুদ্ধ লোকদের নিয়ে কিভাবে রাজনীতি করতে হবে, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যারা ক্রিমিনাল ছিল, যারা অপরাধ করেছে, তারা কত বড়, কে কত ছোট, সেটা না দেখে বিচার করতে হবে। কিন্তু আমরা গড়ে যদি সবাই আওয়ামী লীগ করে সেজন্য জেলে বন্দি করে রাখবো, আওয়ামী লীগকে অতি তাড়াতাড়ি আরেকটা ব্যান দেবো, আইসিটিতে আজকে দেখলাম আইসিটিতে আইন পরিবর্তন করেছে যে তাদেরকে বিচার করার জন্য, তাদেরকে বিচার করে ব্যান করে, তা আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা জড়িত ছিল অতীতে, বিভিন্ন জায়গায় কমিটিতে নাম ছিল, তাদেরকে ধরে ধরে জেলে দিয়ে দেবো। এই ধরনের মেন্টালিটি থাকলে তো রাষ্ট্র আমরা আগাতে পারবো না। রাষ্ট্র আগাতে হলে আমরা সঠিক ন্যায় বিচার করতে হবে, ইন্টারন্যাশনাল মানের বিচার করতে হবে, জনগণের কাছে ওই বিচারগুলো স্বচ্ছ করতে হবে। এবং রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগে যে অপরাধী থাকে, আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ তো ব্যক্তিদের নিয়েই। তো ওই আওয়ামী লীগ অপরাধ মানে ব্যক্তিরা অপরাধ করেছে, ওই ব্যক্তিগুলোকে যদি অপরাধ যদি থেকে থাকে সেগুলো পরিশুদ্ধ করতে হবে, বিচার করতে হবে, করুক, সেখানে তো কারো আপত্তি নাই। আপনার কি মনে হয় যে 1400 মানুষ হত্যা, প্রায় 20,000 থেকে 30,000 মানুষ আহত, সেই ঘটনার জন্য ভাইও বলছিলেন, হারুন ভাই বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা, ক্ষমা, এ ধরনের কিছু নাই, তাহলে তারা রাজনীতি করবে কাদের সাথে? সে প্রশ্নটা কি আসছে? সেই প্রশ্নটা তো আসবে যখন আমি টেবিলে বসবো, আপনার সাথে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আজকে যে আপনার সাথে আমার ডিল হবে, তখন এটা হবে আমি কতটুকু ছাড় দেবো, আপনি কতটুকু ছাড় দেবেন, সেই সমস্ত জায়গা হতে পারে। বাট বিচ্ছিন্নভাবে তারা যে অনুশোচনা করে না তা তো না, তারা তো অনেকে অনুশোচনা করে, এবং তারা তো যে বিষয়টা প্রতিষ্ঠা করতে চায় তাদেরও তো মত আছে এখানে। তারা বলতে চায় যে এটা অনুঘটক হিসেবে অন্যরা এখানে অনুপ্রবেশ করেছিল এই আন্দোলনে। এরা সব ছাত্র না, সবাই ছাত্রের আন্দোলনও ছিল না। ইভেন 3 তারিখ পর্যন্ত তো এটা ছাত্রদের আন্দোলনেই ছিল, তাই না? এটা ছিল স্রেফ কোটার আন্দোলন। 3 তারিখের পরে গিয়ে এটা এক দফার হয়েছে। সো তাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, আমার দৃষ্টিতে যদি বলেন যে শুরু থেকে বিষয়টাকে পাত্তা দেয়নি এবং একটা হার্ড নিয়েছে, মনোভাব নিয়ে একটা ডিল করতে চেষ্টা করেছে। শেষ দিকে এসে বিশেষ করে এই যে
16 তারিখ থেকে ছেলেটা আবু সাইদ মারা গেল, সেই দিন থেকে শুরু হয়ে গেল এটা অবদমন। এই সময় থেকে ধরে নিতে পারেন যে এটা শক্তি প্রয়োগ করে শেষ করে যাওয়ার এক ধরনের মেন্টালিটি ছিল। এগুলো তো তাদের ভুল ছিল, এই ভুলগুলো তো তাদের স্বীকার করতেই হবে যদি রাজনীতি করতে হয়। রাজনীতিতে ভুল থাকবে, আবার পরিশুদ্ধ হওয়ার থাকবে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। আবার আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে আমরা তো দেখছি, ভাইও রেফারেন্স দিচ্ছিলেন, এই যে ইতিহাসে বড় বড় অপরাধ করা দল, রাজনৈতিক দল তো সংসদে বসে এখন বিরোধী দলের আসনে আছে, যারা বাংলাদেশি স্বীকার করে নাই, যারা আলবদর, আলশামস, নানা গোষ্ঠী নিয়ে ইলেকশন করেছে, আর্মি সহযোগিতা করেছে, এখন আবার নতুন নতুন বয়ান তৈরি করছে। তাদের সংসদ সদস্য দেখলাম বলতেছে যে আলবদর যারা ছিল, আলশাম যারা ছিল, তারা ছিল ফ্রন্ট, ওগুলা স্টুডেন্ট ফ্রন্ট ছিল, এবং রাজাকার যারা ছিল তারা আসলে তাদের উদ্দেশ্য কী ছিল, তাদের ছিল ঐক্যবদ্ধ পাকিস্তান রাখা। তো নতুন নতুন বয়ান তো আপনি শুনবেন। আজকে এখন কি শুরু হয়েছে বাংলাদেশে 24-এর পর, 24কে দিয়ে 71কে প্রতিহত করা বা 71কে মুছে দেওয়ার যে চক্রান্ত, এবং সেই লোকগুলো যারা এই সমস্ত বয়ান তৈরি করে তাদেরকে আপনারা আবার টকশোতে ডাকেন। তথাকথিত ব্যারিস্টারগুলা বিভিন্ন জায়গায় গিয়ে এগুলার আইন পেশায় কী সফলতা আছে আমি জানি না, ওরা আবার প্রশ্ন করে এটি সাংবাদিক আনিস আলমগীর বা অমুক তমুক আমার বয়ান তৈরি করছে, এরা কোথায় সাংবাদিকতা করেছে? আমরা 30 বছর ধরেই সাংবাদিকতা করলাম, এত টেলিভিশনের চিফ ছিলাম, এত শত আমাদের রিপোর্ট ছিল, এগুলো কিছু দেখে নাই। 5 আগস্টের পর এগুলো গজিয়ে উঠেছে, গজিয়ে উঠে এখন আমাদেরকে কোয়েশ্চেন করে যে এরা কারা। তো আমরা এদেরকে জীবনেও দেখে নাই। তা আর আপনারা এদেরকে টকশোতে আনেন, এরা বলে যে বাঙালিরা বিহারি হত্যা করেছে 3 লাখ, এবং পাকিস্তান বানানো ভাঙা ঠিক হয় নাই, বঙ্গবন্ধু একটা গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাই করে নাই। সো এই যে 24 দিয়ে, এবং 24কে আপল করতেছে তারা। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন তো বিএনপিও বলে, ওই বলার মধ্যে এই বলা তো আলাদা। এরা তো বলতেছে যে বঙ্গবন্ধু ইয়েতেই নাই, মানে স্বাধীনতার মধ্যেই নাই, এটা একটা গাদ্দার লোক ছিল। আর বিএনপি এখানে ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে বলে যে শহীদ জিয়া করছে না উনি করছে, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু এরা তো তাকে পাকিস্তানি ভাষায়, যে পাকিস্তানিরা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলতেছে। তো এবং এই লোকগুলো এই প্ল্যাটফর্ম পাচ্ছে এগুলো বলার জন্য, এবং মিডিয়াগুলা এই 24কে দিয়ে 71কে যে মুছে ফেলার যে চক্রান্ত, সেটাতে এদেরকে নিয়ে এই ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। এবং সেটাতে কি হচ্ছে জানেন, সেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 24-এর এই আন্দোলনটা। এটার প্রতি মানুষের যে ভক্তি, আজকে আমরা জুলাইতে আছি, এতগুলো ছেলে যে আত্মত্যাগ, এতগুলো ছেলে যে শহীদ হলো, রাষ্ট্র কিন্তু তাদেরকে অবহেলা করছে না। রাষ্ট্র তাদেরকে, শহীদ যারা হয়েছে তাদের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, 30 লক্ষ করে টাকা দিয়েছে, আবার ভাতা দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদের 5 লাখ থেকে 1 লাখ পর্যন্ত চিকিৎসা ভাতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে আবার কোটা দিচ্ছে, যদিও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এইটা আর একটা হিপোক্রেসি। যেটাই হোক, রাষ্ট্র কিন্তু অসম্মানের জায়গায় রাখে নাই, কিন্তু জনতার মনের মধ্যে এদের নিয়ে একটা ঘৃণা তৈরি হচ্ছে, এবং এই ঘৃণা তৈরি করছে এরাই, এই তথাকথিত ব্যারিস্টারগুলো এসে যে স্বাধীনতাকে আক্রমণ করছে, এবং মানুষ মনে করছে যে আরে এরা তো স্বাধীনতাকে মুছে দিতে চায়। তাহলে এই মানুষের আক্রমণগুলো, মানুষের তখন এই ঘৃণাটা 24-এর উপর চলে যাচ্ছে, এবং এই ঘৃণা উৎপাদনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে। সেক্ষেত্রে আমরা জনগণের উপরে তাদের বক্তব্য ছেড়ে দিতে পারছি না। জনগণ বিচার করুক যে তাদের বক্তব্য বা জনগণ বিচার করছে। তো জনগণ তো মনে করছে যে মিডিয়া এই সমস্ত ছাগলগুলোকে ধরে এনে যে 71কে বিতর্কিত করতেছে। অসংখ্য ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আপনার সমৃদ্ধ রাজনৈতিক জীবন, এবং আমরা জানি আপনি যদি বলে 96-2000, আমাকে যে কোশ্চেনগুলো করেছেন এটা হারুন ভাইকে করেন না কেন? আমার জন্য আপনার সিলেক্টিভ কোশ্চেন কেন? আমি এটা জানতে চাই হারুন ভাই। 2018 সাল পর্যন্ত আপনি সংসদে প্রতিনিধিত্ব করেছেন, এবং সেই সাথে যদি বলে আওয়ামী লীগ আমলে বজ্রকণ্ঠ যে হারুন ভাই ছিলেন আমরা সংসদে দেখেছি। কিন্তু 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনে আপনার মানে হেরে যাওয়ার কারণটা কি? বিএনপিকে আপনাকে সমর্থন বা বিএনপির এত যদি বলে আপনি 3টে সেশনে নির্বাচন করেছেন, আপনি খুবই ব্যক্তিগত কোশ্চেন করলেন। না 3টা নির্বাচন করেছেন, কিন্তু সেখানে তো আপনি বিএনপির লোকজন অবশ্যই ছিল। সেক্ষেত্রে বিএনপির লোক তো অনেক ছিল, সেক্ষেত্রে বিএনপির সমর্থন পাননি নাকি পেয়েও হারিয়েছেন? আসলে রিপোর্টটা এমন আসলে। ধন্যবাদ। আসলে যে আলোচনাটা আমাদের আসছে, আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, এর মধ্যে 2টা দিক আছে। একটা হচ্ছে পদ্মার অন্তরালে এবং প্রকাশ্য। এখন আপনার বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য আমি যদি অতীতে যাই, বাংলাদেশে এখন যেটা আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে আসছেন, আওয়ামী লীগের প্রসঙ্গ এখানে অপ্রাসঙ্গিক আমি বলবো না। আওয়ামী লীগকে আইনের মোকাবেলা আসতে হবে, কিন্তু এই যে বিগত নির্বাচনটা হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের জোট ছাড়া, বাংলাদেশে কিন্তু নির্বাচনে ভোটের যে পার্সেন্টেজ কাস্টিং রেট, সেটা কিন্তু আওয়ামী লীগ সহ যে নির্বাচনের কাস্টিং রেট প্রায় কাছাকাছি একই রকম। তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় গেল?
ঠিক আছে না? আমাকে যে প্রশ্ন আসলে এখানেই আমি আসতে চাচ্ছি। এখন এখানে রাজনীতিতে প্রকাশ্য এবং গোপনে দ্বিচারিতার